আমরা জাতির কথার পক্ষ থেকে বহুদিনই বলে আসছি যে পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাগ্য আগামী দিনে 2026 বলুন 2031 বলুন হিন্দুদের ভাগ্য নির্ধারণ হবে গৃহযুদ্ধের মাধ্যমে। কোনো রাজনৈতিক দল হিন্দুদের ভাগ্য, হিন্দুদের জমি সুরক্ষার দায়িত্ব ছেড়ে দিন কোন রকমের ভূমিকাই নিতে পারবে না। সে আপনাদের নিন্দুকেদের যতই আপনাদের মনে হোক, আপনারা যতই আমি খোলাখুলি বলছি বিজেপির প্রতি অ্যালিজিয়েন্স দেখান, বিজেপি আসলে সব পরিবর্তন হয়ে যাবে, এটা আমি আজকে বিজেপির সমালোচনা করতে বসিনি, কিন্তু আমি এটা বারবারই বলছি যে বিজেপি যদি 2026-এ ক্ষমতায় আসে তারপরেও কিন্তু হিন্দুর পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। কারণ নিজের লড়াই যদি আমরা নিজে না লড়ি, আমাদের হয়ে কি করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক বাবু এরা আমাদের হয়ে কি করে সেই লড়াইটা লড়ে দেবে বলুন তো? নিজের লড়াইটা যদি নিজে না লড়ি। কেন এত ধাঁধা করছি? সবার আগে একটা ভিডিও দেখুন। তারকেশ্বর থেকে তারকেশ্বরে বাবার মাথায় জল দিয়ে ফেরার পথে একজন দুজন নয়, পুরো এক কামরাবর্তী হিন্দু পুণ্যার্থী শিয়ালদা সাউথে ফেরার সময় পিয়ালি স্টেশনের সামনে কি ঘটনা ঘটলো, আগে ভিডিওটা দেখে নিন। ফেল করে দিয়েছে, সকলের নাক মুখ ফেটে আছে। আমরা কোনো রকমে এক সাইডে ছিলাম বলে বেঁচে গিয়েছি। অন্তত কিছু না 10টা ছেলে নামিয়ে নিয়েছে। এই দেখো সব নাক মুখ সব ফেটে আছে, আছে। একটা ছেলে সকলকে মেরেছে, ঠিক আছে? পুরো একদম নাক মুখ সব ফাটিয়ে দিয়েছে। সব এরা কাঁচে শুয়ে আছে। আরো কিছু না 10 জনা নামিয়ে নিয়েছে, যাদবপুরে নামিয়ে নিয়েছে 3-4 জনা। পুরো একদম এই বগিতে পুরো পুছে দিয়েছে, সকলকে মেরেছে, ঠিক আছে? এই একজন ছেলেকেও খুব মার মেরেছে, নিশানার মতো ঠেঙিয়েছে। সব দাদারা ছিল, দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে, এখন কোন রকম স্থিতির মধ্যে তো আছে। ভিডিওটা দেখলেন, কি দেখলাম এখানে আমরা? যে বাবার মাথায় জল দিয়ে ফিরছে তারকেশ্বর থেকে পুণ্যার্থী, সেখানে শিয়ালদা সাউথ সম্বন্ধে আর আমাদের আলাদা করে বলার কিছু নেই। শিয়ালদা সাউথ আমরা জানি, পার্ক সার্কাস, আমাদের এখানকার মেয়র ফিরাদ হাকিমের প্রাণের পার্ক সার্কাস, তারপরে তো মেটিয়া বুরুজ, গার্ডেন রে, যদিও ওগুলো শিয়ালদা সাউথের মধ্যে ডাইরেক্টলি স্টেশন শিয়ালদা সাউথের মধ্যে না পড়লেও এগুলো মিনি পাকিস্তান, বা এগুলো পাকিস্তান, বা আমাদের জাতির কথা সভাপতি কালকে বলেছেন এগুলো কিন্তু পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে। তো এবারে যা আমরা শুনলাম ওখানে সেটা হচ্ছে যে ফেরার সময় সেখানে শান্তির দূতেদের সাথে, দুধেল গাইদের সাথে এদের ঝামেলা লাগে। এবারে দেখুন, আমরা যতদূর জানি যে এই হিন্দু সম্প্রদায়ের মানুষরা কিন্তু যেচে কিন্তু গায়ে পড়ে কিন্তু ঝামেলা লাগাতে যায় না, এটা আমাদের নেচার নয়। আমরা প্রকৃত অর্থেই শান্তিপ্রিয়। তো এবারে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, তো সেখান থেকে ফিরছে, সেখানে হয়তো আনন্দে মানুষ হর হর মহাদেব বলছে বা এরকম আনন্দে তারা করছে, এটা একটা স্পেকুলেশনই ধরছি। তো সেখানে শান্তির দূতেরা রয়েছে, তো শান্তির দূতেদের তো সহ্য হচ্ছে না যে সেখানে এরকম সনাতনীরা এরকম আনন্দ করছে, সনাতনীরা এরকম দেবতার নাম উচ্চারণ করছে, বা হয়তো কিছুই করেনি সেখানে, হয়তো যেটা সাধারণত করে জেহাদিরা, ইচ্ছা করে পায়ের ওপরে পা তুলে ঝামেলা করা। তো ঝামেলা করেছে, এবং যেটা আমরা শুনলাম ভিডিওতে, যাদবপুর থেকে মারধর শুরু করা হয়েছে, এবং 10 জনকে ইতিমধ্যেই এই 10 জন পুণ্যার্থীকে, হিন্দু পুণ্যার্থীকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, এখনো পর্যন্ত ঘটনাটা কালকে ঘটেছে, এখনো পর্যন্ত এটা নিয়ে মেন স্ট্রিম মিডিয়া কোন রকমের খবর করেনি। কিন্তু উত্তরপ্রদেশে যদি কোনো এরকম শান্তির দূতের ওপরে হামলা হয়, হামলা মানে কি, সেখানে যদি হিন্দুরা প্রতিরোধ করে, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে মেন স্ট্রিমে এবিপি বলুন, তারপরে TV9 ভারতবর্ষ বলুন, নিউজ 18 বলুন, সঙ্গে সঙ্গে রেড়ে করে বিশাল খাপ বসিয়ে দেবে। কিন্তু আজকে যে এই যে হিন্দু পুণ্যার্থীদের উপরে যে এত বড় হামলা হলো, 10 জনকে বলছে গায়েব করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আমাদের পুলিশের কাছ থেকে এই যে রাজীব কুমার, সেই কুমার, পশ্চিমবঙ্গের বাঙালি প্রেমী মুখ্যমন্ত্রীর বডিগার্ড রাজীব কুমার, হিন্দিভাষী রাজীব কুমার,
হিন্দিভাষী মনোজ বর্মা এখনো পর্যন্ত এটা নিয়ে কি বিবৃতি দিয়েছে? প্রেসকে তারা এখনো পর্যন্ত এই ঘটনাটা নিয়ে কি জানিয়েছে? বা যে অঞ্চলে ঘটেছে শিয়ালদা সাউথের, যে যাদবপুর থেকে শুরু করে পিয়ালি স্টেশন, ডায়মন্ড হারবার লাইনের সেই সব জায়গায় এখনো পর্যন্ত পুলিশ বলুন বা জিআরপি বলুন, তাদের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত কোন রকমের কিন্তু স্টেটমেন্ট পাইনি। তো বোঝা যাচ্ছে না যে সে যে 10 জনকে বলছে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের কপালে কি আছে। তো এবারে আপনারা সবাই বলবেন মমতাজ বেগমের রাজ্য, ফিরহাদ হাকিমের পশ্চিম বাংলাদেশ, সেইখানে এই অবস্থাই তো হবে। আসুন আমরা সবাই মিলে একসাথে 2026-এ বিজেপিকে ভোট দিয়ে আমরা জেতাই। এই শেষ যুদ্ধ আমাদের, যেরকম বামপন্থীরা বলেছিল শেষ যুদ্ধ, গড়ে তোর ব্যারিকেড, শেষ যুদ্ধ আসছে কমরেড, এরকম তো আমরা বলছি শেষ যুদ্ধ, লড়াই করতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে একটু ভাবুন, এখন আবার আমরা ইতিহাসে একটুখানি শুনুন, ইতিহাসে কিন্তু বর্তমান এবং ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎকে তৈরি করে। হিস্ট্রি ডিফাইন্স দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার। সেটা কিন্তু কেবল মানুষের ক্ষেত্রে না, সেটা কিন্তু একটা জাতির ক্ষেত্রেও কিন্তু সেটা একদমই সত্য প্রযোজ্য। তো সেখানে আমরা ইতিহাসে কি দেখেছি? 1946 সালে অবিভক্ত বাংলায় মুসলিম পার্সেন্টেজ কিন্তু 55, যে কারণেই কিন্তু বাংলা কিন্তু পাকিস্তানে চলে যাওয়ার কথা উঠেছিল, যেটা মুসলিম মেজরিটির রাজ্য হবে সেটা পাকিস্তানে চলে যাবে। এই হিস্ট্রি লেসনটা দরকার আছে আপনাদের। কেন বলছি অনেকেই জানেন, কিন্তু দরকার আছে আপনাদের জানার। সেটার সাথে আজকে এই ঘটনার কি রেলেভেন্স সেটা আমি বলছি। তো মুসলিম পপুলেশন কিন্তু বাংলায় বেশি, এবং সেই সময় সুরাবর্দী এবং জ্যোতি বোস, আমি তো বলবো জ্যোতি বোসও এই ডাইরেক্ট অ্যাকশনের আরেক খুনি। তো এদের ডাকে হিন্দুদের উপরে নেমে এলো অতর্কিত হামলা। তারপরে তো আমরা জানি গ্রেট ক্যালকাটা কিলিং এ কি অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে। কিন্তু সেই সময় কিন্তু হিন্দুরা কেবল গোপাল মুখার্জি বা রাম চ্যাটার্জি বললাম না, সেই সময় কিন্তু এমনি হিন্দুরাও কিন্তু রুখে দাঁড়িয়েছিল, পাল্টা মারটা দিয়েছিল। সেই সময় কিন্তু নেহেরুর কাছে খবর গেছিল যে ডিনামাইট দিয়ে হাওড়া ব্রিজ উড়িয়ে দেওয়া হবে, তারপরেও নেহেরু কোনো স্টেপ নেয়নি। এই বাংলাতেও, তখন অবিভক্ত বাংলাতেও কোনো রাজনৈতিক নেতাই কিন্তু সেইভাবে কোনো স্টেপ নেয়নি। সেই সময় কিন্তু এই গোপাল মুখার্জি বাহিনী, রাম চ্যাটার্জি, এই যে গড়গড় যাদের বিরুদ্ধে রাগ, এই গোয়ালা বিহারীদের, এই বিহারীরা এরাই কিন্তু লাঠি নিয়ে, তরোয়াল নিয়ে 1-এর বদলা 10-এর মারের নিয়ে লড়াই করেছিল, পাল্টা লড়াইটা দিয়েছিল। এমন বেধড়ক মার মেরেছিল, সুরাবর্দীকে সাদা পতাকা উড়িয়ে গান্ধীর পায়ে, বেলেঘাটা থেকে গান্ধীর পা ছাড়তে হয়েছিল। তার মানে কি 46-এ হিন্দু নিজের লড়াইটা কিন্তু নিজে লড়েছিল। কোনো শুভেন্দু অধিকারী ছিল না, কোনো নরেন্দ্র মোদী ছিল না, কোনো যোগী ছিল না, কেউ ছিল না। কিন্তু হিন্দু নিজের লড়াইটা নিজে লড়েছিল। কেন লড়েছিল জানেন? তখনও পর্যন্ত বাংলাতে হিন্দু এরকম ভাবে রাজনৈতিক নেতাদের কাছে নিজের ভবিষ্যৎ জমা দিয়ে দেয়নি। আপনাদের যতই শুনতে খারাপ লাগুক, কিন্তু এটাই বাস্তব। আর এই জিনিসটাই বারবার প্রয়াত তপন ঘোষ মহাশয়, হিন্দু সংগতির তপন ঘোষ মহাশয় বারবার করে একটি কথা বলেছিলেন, এবং যে কারণে তিনি আজ হিন্দু সংগতি করেছেন। আজকে তো হিন্দু সংগতি, দুঃখের কথা, আজকে হিন্দু সংগতি বিজেপির কাছে নিজের জমা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আজকের হিন্দু সংগতিকে আমি হিন্দু সংগতি হিসেবে মানি না, কোনো স্বীকৃতি দেব না, বিজেপির বি টিম। এবার আপনাদের রাগ হবে যে না, কেন তাহলে বিজেপি খারাপ নয়। সেই জন্য আজকে কিন্তু হিন্দু সংগতিতে তৃণমূলের কোনো হিন্দুত্বপন্থী ছেলে অনেক আছে, আপনারা জানেন না, কিন্তু অনেক আছে। তৃণমূলের কোনো হিন্দুত্বপন্থী ছেলে বা কংগ্রেসের কোনো হিন্দুত্বপন্থী ছেলে যেতে পারবে না, কারণ হিন্দু সংগতিতে বিজেপি ছোঁয়া লেগে গেছে। কিন্তু তপন ঘোষের হিন্দু সংগতি কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কিন্তু একটা ব্যতিক্রমী নজির, গোপাল মুখার্জির মতন ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছিল। মারের বদলা পাল্টা মার দিতে শুরু করেছিল, যেটা আমরা চরবিদ্যায় দেখেছিলাম। আজকে আমি এই ইতিহাসগুলো নিয়ে বলবো, কারণ অত্যন্ত দুঃখের সাথে বলি, আজকে আমরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিই, যতই ফিরহাদ হাকিমকে গালাগালি দিই, যতই প্রশাসনকে গালাগালি দিই, দোষ কিন্তু আজকে কিন্তু আমি বলবো এই হিন্দু যারা পুণ্যার্থী তাদেরও আছে। অবশ্যই দোষ। একটা কামরাতে এতগুলি হিন্দু একসাথে, তারপরেও তারা কেন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলো না? কি করে 10টা ছেলেকে ওরকম করে তুলে নিয়ে যেতে পারে?
তার মানে আমরা এই যে যাচ্ছি, এই যে বাবার মাথায় জল ঢালতে, বা এই যে আমরা বারবারই বলি রাম, আজকের ভিডিও আমি কিন্তু বারবার বলছি, আমার কিন্তু আজকের ভিডিওর ইস্যু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করা, ফিরহাদ হাকিমকে সমালোচনা করা নয়। কারণ তারা তো আনন্দ পাবেই, তারা চাইবে যে ওই যে 10 জন তারা গাধার ঘাড়ে যাক, তারা চাইবেই। কিন্তু এই যে রামনবমীর মিছিলে দেখি 1000টা ছেলে, হিন্দু ছেলে তরোয়াল নিয়ে যাচ্ছে, ওপার থেকে যেই জেহাদিরা দুটো পাথর ছিল, সঙ্গে সঙ্গে আমরা ছত্রভঙ্গ। কারণ কি, আমরা নিজেদের লড়াইটা লড়তে ভুলে গেছি। আমাদের এক্সপেকটেশন এটাই। সেই জন্য অত্যন্ত দুঃখের বিষয় লাগে যে রামনবমীর মিছিল বলুন বা যেই মিছিল বলুন, আমাদের পুলিশি পাহারা দিয়ে আমাদের মিছিল নিয়ে যেতে হয়। মহরমে তো পুলিশি পাহারা দিয়ে নিয়ে যেতে হয় না। মুসলমানদের কোনো মিছিল বা জৌলুস যখন বেরোয়, তাদের তো পুলিশি পাহারায় নিয়ে যেতে হয় না। কারণ তারা জানে এটা, তারা জানে যে আমাদের মিছিলের দিকে চোখ তুলে তাকাবারও সাহস কিন্তু কারণ নেই। কিন্তু ভাবুন, আমাদের মিছিল গেলে সেখানে পাথর ছোড়া থেকে শুরু করে, বোমা মারা থেকে শুরু করে সবকিছু সাহস আছে। আজকে ফিরহাদ হাকিম যদি আজকে কোনো জায়গায় মিটিং করতে যায়, কালকে শুভেন্দু অধিকারীর উপরে যে প্রাণঘাতী হামলা হলো, আমি বলছি না ফিরহাদ হাকিমের উপরে হওয়া উচিত, কিন্তু সেই সাহসটাই কারণ নেই, চিন্তাই করতে পারবে না। আমরা চিন্তাই করতে পারবো না, আমাদের সেই সাহসটাই চলে গেছে। এত বেশি রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছি আমরা। আমাদের সবসময় এই যে ধারণা যে বিজেপি বাঁচাবে, বিজেপি বাঁচাবে, তারই প্রতিফলন কিন্তু কালকে ট্রেনের মধ্যে ঘটলো। এই যারা পুণ্যার্থী আমরা ধরেই নিচ্ছি তারা বিজেপি পন্থী, তারা এটাই মনে করছে এই তো 26-এ বিজেপি আসবে, সব ঠিক হবে। না, হবে না। 26-এ বিজেপি আসলে সব ঠিক হবে না। 26-এ বিজেপি আসলে কি, আজ ওই যে ট্রেনেতে কালকে যে জিহাদিরা ছিল, তারা কি রাত্রে ভ্যানিশ হয়ে যাবে? ভ্যানিশ হবে না। লড়াইটা কিন্তু তখনও হবে, লড়াইটা তখনও হবে। আজকে কাশ্মীরের বুক থেকে যখন কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন সেখানে 2 থেকে 3 লক্ষ মিলিটারি ছিল, তারপরেও কাশ্মীরি পণ্ডিতরা ওখান থেকে পলায়ন করেছে। কারণ তারা নিজেদের লড়াইটা লড়েনি, তারা নিজেদের লড়াইটা লড়েনি বলে। তো মিলিটারি যখন খবর পাচ্ছে কোনো গ্রামে হামলা হয়েছে, সে গ্রাম তো অলরেডি সাফ হয়ে গেছে, হিন্দুরা পালিয়ে গেছে, তাই মিলিটারি কাঁধে বাঁচাবে। তো এখানেও আজকে বিজেপি সরকার আসার পরে কোনো গ্রামে ধরুন হামলা হলো বা এরকম ট্রেনেতে হামলা হলো, হিন্দুরা যদি নিজেদের লড়াইটাই না লড়ে, তো সেখানে তখন হিন্দুত্ববাদী পুলিশ হোক বা যাই হোক, সে তো এসে দেখবে কি জায়গা সাফ, খেলা হয়ে গেছে অলরেডি। তো কালকের এই যে ঘটনা, আবার আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে সেখানে কোন রকমের প্রতিরোধ করতে পারলো না হিন্দুরা। এত মানুষ রয়েছে, এত হিন্দু রয়েছে, তারা কোনো প্রতিরোধ করতে পারলো না। কিছু কিছু ব্যতিক্রম কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দেখি, যেমন মহরমের দিন তাজিয়া নিয়ে যাচ্ছিল মেদিনীপুর অঞ্চলে, সেখানে একটা গাছ, একটা ছুতো তুলসী গাছ কাটার চেষ্টা ছিল, সেখানে কিন্তু হিন্দুরা প্রতিরোধ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। এবং সেই প্রতিরোধ গড়ে তোলার ফলস্বরূপ কি, সেখানে মহরমের তাজিয়ায় লাইট নিভিয়ে চুপ করে, ডিজে ফিজে বন্ধ করে চুপ করে তাদেরকে যেতে হয়েছে। সেই তপন ঘোষের কথাই কিন্তু বারবার বলছি, জমি কারুর বাপের হয় না, জমি সেই জন্য বিজেপিরও নয়, জমি হয় দাপের। জমি যদি হিন্দু দাপ দেখাতে পারে তাহলে থাকবে, কিন্তু যদি হিন্দু দাপ না দেখায়, বিজেপি 26-এ একদম সাদা খাতায় লিখে রাখুন, বিজেপি 26-এ আসার পরে হিন্দু যদি দাপ না দেখায়, হিন্দু যদি নিজের লড়াই নিজে না লড়ে, তাহলে যা 26-এ ওই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেও তার চোখের সামনে দিয়ে হিন্দু শূন্য হয়ে যাবে। কারণ এর প্রধান কারণ তো বললাম, মাত্রাতিরিক্ত রাজনীতি ভরসা, রাজনীতি প্রেম। জানি আপনারা এবারে বিরাট বিরাট হ্যাজ নামাবেন কমেন্ট সেকশনে, বুঝতে পারছেন এইভাবে লড়াই, ওইভাবে লড়াই, এই হাতির একটা দাঁত দেখাতে হয়, আরেকটা দাঁত দেখাতে হয় না, বুঝতে পারছেন না, এগুলো সব টেকনিক্যাল ব্যাপার। আপনারা অনেক কিছু বলবেন। কেন আপনারা বলেন এই কথাগুলো জানেন? কারণ আপনারা লড়াই করতে ভয় পান। আপনারা রাস্তায় নেমে পাল্টা মারটা দিতে, যেটা আমরা বলছিলাম যে তপন ঘোষ কিন্তু একটা আর্মি তৈরি করেছিল, হিন্দু আর্মি তৈরি করেছিল, যারা কিন্তু মারের বদলা পাল্টা মার দেওয়া শুরু করেছিল। চরবিদ্যায় যখন হিন্দু মেয়েদেরকে উৎপাত করা শুরু হলো, পাল্টা হিন্দু প্রধান গ্রামে মুসলমানদেরকে এমন পেটানো শুরু হলো, চরবিদ্যায় তখন তারা খবর পাঠালো মুসলমানরা যে আমাদেরকে তোরা এগুলো বন্ধ কর, নয়তো আমরা থাকতে পারছি না। চরবিদ্যায় কিন্তু হিন্দু মেয়েদের উপরে লাঞ্ছনা, এই অত্যাচার বন্ধ হয়ে গেল। এর জন্য কি আমরা বারবার জাতির কথা থেকে বলি এবং আমরা ভিডিও করে দেখাই যে নিজেকে শারীরিক কঠোর অনুশীলনের মধ্যে ডুবে দিতে হবে। আমরা সেটা না করে কি করছি? আমরা কেবল এই রিলস বানাচ্ছি, আমরা পোস্ট করে যাচ্ছি, কিন্তু সকালবেলায় উঠে মাঠে গিয়ে 4-5 পাক দৌড়ে নিজের দম বাড়াবো, এই কাজটা আমরা করছি না। আমি তো অদ্ভুত ভাবে দেখি
অনেক সময় হয়তো কোনো কারণে রাতে ঘুম আসেনি, দেখছি রাত্রি 3টের সময় হোয়াটসঅ্যাপে হিন্দুত্ববাদী পোস্ট চলছে। এগুলো কোনো সুস্থতার পরিচয় নয়। রাত্রি 3টের সময় জয় শ্রীরাম হোয়াটসঅ্যাপে পোস্ট করাটা কিন্তু সেটা কিন্তু আমি যে কোনো হিন্দুত্ববাদী কতবারই সেটার পরিচয় নয়, সেটা হচ্ছে অসুস্থতার লক্ষণ। রাত্রি 3টের সময় সোশ্যাল মিডিয়ার গ্রুপে যদি জয় শ্রীরাম পোস্ট হয় সেটা অসুস্থতার লক্ষণ, যদি না কোনো এমার্জেন্সি ব্যাপার থাকে। যে 3টের সময়, রাত্রিবেলায় 4টের সময়, 2টোর সময় যেখানে গ্রুপের মধ্যে এরকম হিন্দুত্বের পোস্ট চলে, সেই হিন্দু তার মানে বুঝতেই পারছেন তারা শারীরিকভাবে কত আনফিট। আমরা বারবার করে বলছি পশ্চিমবঙ্গের বুকে এই জেহাদিরা মিক্সড মার্শাল আর্ট শিখছে। এগুলো আপনাদের শুনতে ভালো লাগে না? আপনারা ওই এখন ওই নবান্নে মিছিল হবে, বিরাট মিছিল হবে, আপনারা ওই দেখে লাফাচ্ছেন। কিন্তু বাস্তব হচ্ছে জেহাদিরা প্রস্তুত, তারা মিক্স মার্শাল আর্ট শিখছে, তারা কারাটে শিখছে, তারা জিমন্যাস্টিক শিখছে। একটি আমি বলছি তো, একটি মুসলমান 40-এর মধ্যে একটি মুসলমানকে এটা কিন্তু দেখান যার পেটে এত বড় ভুঁড়ি আছে। অথচ আপনি স্টেশনে চলে যান, 40ও যেতে হবে না, 30-এর ঘরে যদি স্টেশনেতে 90% হিন্দু ছেলে এত বড় ভুঁড়ি নিয়ে ঘুরছে, তার শরীরে নানাবিধ সমস্যা, তাকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেতে হয়, তাকে ওই ডাক্তারের কাছে যেতে হয়, হোমিওপ্যাথি, কবিরাজি, কত রকমের কিছু করতে হয়। দিনে সারা মাসে সে অন্তত 3-4 হাজার টাকা খরচ করছে ওষুধের ওপরে। এটা কেবল সাধারণ হিন্দু বলছি না, এমনি আমাদের যারা এই যে তথাকথিত হিন্দুত্ববাদী যারা যোদ্ধা বলে নিজেদেরকে, অধিকাংশ বলছি তো, দুঃখের সাথে বলছি, একেবারে আনফিট চেহারা, একেবারে আনফিট চেহারা। যখন সামনাসামনি মারামারিটা হবে, এই যে তার প্রতিফলনই তো কালকে ঘটেছে, তার প্রতিফলনই তো কালকে ঘটেছে। এরা আনফিট। শারীরিকভাবে যদি আপনি আনফিট হন, মানসিকভাবেও আপনি আনফিট হয়ে যাবেন, আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। সেই জন্য কি হচ্ছে, যখনই ওই জেহাদিরা হাঁক দিচ্ছে, আমরা মানসিকভাবে পরাজয় স্বীকার করে নিয়েছি। আমরা মনে করি, তপনদা বলতেন, আমরা এই জেহাদিদেরকে যেন মনে করি আইলা, টাইফুন, এরকম যেন একটা প্রাকৃতিক দুর্যোগ। যেমন প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করা যায় না, সেরকম এই জেহাদিদের বিরুদ্ধেও লড়াই করা যায় না। দেখলেন না ওই যে পরশুদিনকে ঢাকুরিয়া লেকে আল্লাহু আকবার বলতে বলেছে, সেখানে মেয়েটি কি বলছে, না আমরা তো পার্ক সার্কাসে যাচ্ছি না। তার মানে কি, সে অলরেডি জমা করে দিয়েছে, সে ভয় হেরে গেছে। সেই মেয়েটি কিন্তু ভয় হেরে গেছে। পার্ক সার্কাসে আমি যে জয় শ্রীরাম বলতে পারবো না, এই ভয় সে হেরে গেছে। কিন্তু একটি মুসলিম কিন্তু একটি হিন্দু প্রধান অঞ্চলের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলতে যেতে একবারের জন্য ভাববে না, কারণ সে জানে যে আমার সেই দাপটা আছে, এবং তাকে ব্যাক করার জন্য ওই স্বাস্থ্যবান শক্তিশালী মুসলিম সমাজ আছে। তো আমরা এক্সারসাইজ করবো না, আমরা সকালবেলা উঠে দৌড়াবো না, আমরা ডিসিপ্লিন লাইফ লিড করবো না, আমরা খাওয়া দাওয়ার দিকে বিয়ে করবো না, কেবল ওই রাত্রি 2টো 3টে 4টে অব্দি আমরা ফেসবুকেতে আর হোয়াটসঅ্যাপেতে আমরা জয় শ্রীরাম আর ওই হিন্দুত্ববাদী পোস্ট করে যাব। নরেন্দ্র মোদী চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, যোগীর কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, অজিত ডোভালের চোখ দিয়ে তীর বেরোচ্ছে, এইরকম সব একদম ননসেন্সিক্যাল। এগুলো অত্যন্ত ননসেন্সিক্যাল, এগুলো ভাড়াবো, এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। এই সোশ্যাল মিডিয়াতে এই ভাড়ামোগুলো বন্ধ করে সকালবেলা উঠে, সকাল 6টার সময় 6:30টার সময় উঠে রাস্তায় 4 পাক দৌড়ান। 1 পাক দৌড়াতে গেলে বলছি, আমরা যেহেতু আমরা এই ফিজিক্যালি এর মধ্যে আছি, আমরা জানি 1 পাক দৌড়াতে যান আপনার জিভ বেরিয়ে যাবে, কালকে মনে হবে হার্ট ফেলে যাবে আপনার। এই হচ্ছে আপনাদের অবস্থা। আপনারা কি করে আশা করছেন যে লড়বেন নিজের লড়াইটা? যখন দাঙ্গা লাগবে, নরেন্দ্র মোদীর এনএসজি কমান্ডো হেলিকপ্টার করে আপনার পাড়ায় আসার আগেই তো খেলা শেষ। তরোয়ালটা নিয়ে এরকম করে ঘোরার আপনার রিস্টে সেই জোর আছে যে তরোয়াল দিয়ে মারবে, পাল্টা তরোয়ালটা দিয়ে মাঠটা ঠেকাতে গেলে যে সেই রিস্টের জোর হাতের থেকে ছিটকে বেরিয়ে যাবে। তারই উদাহরণ হচ্ছে কালকে পিয়ালির ঘটনা, পিয়ালি স্টেশনের ঘটনা। আমি যে বললাম, আমরা তো মানসিকভাবেই হেরে গেছি, আমরা মানসিকভাবে ওদের কাছে হেরে গেছি। আইলা টাইফুনের মতন ব্যাপার, অত্যন্ত লজ্জার ব্যাপার যে এতগুলি মানুষ হিন্দু পুণ্যযাত্রী তারা এত কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে যেতে পারছে, কিন্তু যখন তাদের উপরে লড়াই হচ্ছে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। হতো সেখানে রক্তক্ষয় যুদ্ধ হতো, যেরকম গালওয়ানে আমাদের জওয়ানরাও যেরকম বলিদান প্রাপ্ত হয়েছে, সেরকম কিন্তু তারা কিন্তু চাইনিজ সেনাদের ঘাড় মোটকে কিন্তু মেরেছে, ঘাড় মোটকে মেরেছে, একের বদলা 10টা মেরেছে। তা সেখানে হতো যদি আমাদের কেউ যদি বলিদান প্রাপ্ত হতো, সেখানে কালকে যদি ওই 2টো জেহাদিকে নিয়ে জয় মা কালী বলে যদি আজকে হর হর মহাদেব বলে ওই ট্রেন থেকে যদি ঝাঁপিয়ে পড়ে নিজেও মরতাম, সাথে 2টো জেহাদিকে নিয়ে মরতাম, তাহলে একটা নিদর্শন সৃষ্টি করা যেত। তপন ঘোষের কথা, রক্ত দেবো কিন্তু জমি দেবো না, সেই আদর্শে বলিয়ান হয়। কালকে যদি ওখানে যদি ট্রেনের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হতো, তাতে যদি আমাদের 10টা ওই ছেলে যদি গায়েব না হয়, 10টা ছেলে যদি বলিদান প্রাপ্ত হতো, কিন্তু তার পাল্টা যদি ওখানে 20টা জেহাদিকে নিয়ে যদি মরতো, তবে বুঝতাম যে না, সত্যিকারের লড়াই হয়েছে, সত্যিকারের তারা বাবার ভক্ত।
আপনারা গাঁজা, শিব ঠাকুর তো গাঁজা, শিব ঠাকুরের গাঁজা খান বলে আপনারা গাঁজা খাবেন, কিন্তু শিব ঠাকুরের যে পেশিবহুল শরীর, সেই শরীর বানানোর দিকে কিন্তু আপনারা যাবেন না। তাহলে কি করে আপনারা ভাবছেন যে 2026-এ বিজেপি চলে এলে ম্যাজিক সেই জাদুর কাঠির মতন সবকিছু পাল্টে যাবে? যে যে জায়গায় হিন্দুরা সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গাতেই আমরা সংখ্যালঘু হয়ে গেছি, সেখানে যখন জিহাদিরা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনারা তো প্রথমেই হেরে যাবেন, প্রথমেই হেরে জায়গা খালি করে চলে যাবেন। তো সেখানে পুলিশ এসে আপনাদের কি প্রোটেকশন দেবে? শুভেন্দু অধিকারী এসে আপনাদের কি শেল্টার দেবে? ভাবুন। আজকের ভিডিও আমরা ওই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্ডুপাত করছি না, ফিরহাদ হাকিমকে গালমন্দ করছি না, পুলিশকে গালমন্দ করছি না, এগুলো নিয়ে তো প্রতিদিনই ভিডিও হয়। কিন্তু একটু ভাবার চেষ্টা করুন, ওই রাত্রি 2-3টে অবধি জেগে জেগে সোশ্যাল মিডিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্ডুপাত না করে নরেন্দ্র মোদীর চোখ থেকে আগুন বেরোচ্ছে, অজিত ডোভালের চোখ থেকে তীর বেরোচ্ছে, এইরকম হাস্যস্কর জিনিসগুলোকে বন্ধ করে সঠিক সময় ঘুমাতে যান এবং সকালে উঠে হর হর মহাদেব বলে, জয় মা কালী বলে, জয় শ্রীরাম বলে মাঠে 5টা পাক লাগিয়ে আসুন। এবং আপনার পাড়ায় এরকম আরো যারা হিন্দু ছেলে আছে তাদেরকে সাথে নিয়ে এই অভ্যাসগুলো শুরু করুন। আপনারা সঙ্গে সঙ্গে না, আমাদের তো সংঘ আছে, ওই একটা সংঘ দিয়ে বা একটা বজরং দিয়ে কিছু হয় না। যদি হতো তাহলে কালকে পিয়ালিতে স্টেশনে এই ঘটনা ঘটতো না। যদি সংঘের লাঠি খেলাতে যদি সবকিছু ঠিক হয়ে যেত তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আর দীর্ঘায়িত করবো না, নিজের লড়াই নিজের লড়ুন। গোপাল মুখার্জি অনেক করেছেন আপনারা। 16ই আগস্ট বিরাট সেমিনার ওইসব ছাড়ুন। ওইসব সেমিনারে গিয়ে কি হবে? ওই সেমিনারে তো যদি জেহাদিরা হামলা করে সেমিনার ছত্রাকার হয়ে যাবে, ছত্রভঙ্গ হয়ে যাবে। ওই সেমিনারে যারা যাচ্ছেন গোপাল মুখার্জি দেখবেন, অত্যন্ত দুঃখের সাথে বলছি, এত বড় পেট মোটা আনফিট বাঙালি সমাজ যাবে ওই সেমিনারে। প্রহসন গোপাল মুখার্জি যেটা চায় না। প্রতিদিন গোপাল মুখার্জির একবার ভাববেন, শরীরটা ভাববেন। এক কোপ মেরেছিল একটা ইয়েকে, মুসলিমকে, যে মুসলমান দুটুকরো হয়েছে, তার সাথে তরোয়াল ছিটকে ল্যাম্পপোস্ট ভেঙে গেছিল। হচ্ছে গোপাল মুখার্জির শারীরিক শক্তি। আমরা জাতিগত থেকে বারবার বলছি, শরীর তৈরি করুন। বিশাল লড়াই আসছে আগামী দিনে। যদি না করেন তাহলে কোনো ব্যারিকেডও গড়ে তোলা হবে না, কোনো শেষ লড়াইও হবে না। শুভেন্দু অধিকারী চোখের সামনে, বিজেপির চোখের সামনে কিন্তু পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হয়ে যাবে। বাকিটা আপনাদের ওপরে।